আমি আমার আলোচনা চলাকালীন সময় আপনাদের ভিতরে কিছু প্রশ্নের উদয় হতে পারে। আপনাদেরকে বিনয়ের সাথে বিনীতভাবে বলবো, টোটাল আলোচনাটা আগে মনোযোগ সহকারে শুনবেন। পুরো আলোচনাটা। দেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা শেষে আমাকে করবেন। এতটুকু সহযোগিতা আপনাদের কাছে আশা করতে পারি না? ওকে। আমাদের কোম্পানির নাম হচ্ছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। পুষ্প গ্রুপ অফ কোম্পানি। আমাদের কোম্পানিতে ৩ টা সেগমেন্টে আমরা বিজনেস করি। রাইট অর রং? রাইট। ১ নাম্বার হচ্ছে আপনার ল্যান্ড নিয়ে আমরা কাজ করি, ল্যান্ড, জমি। ২ নাম্বার হচ্ছে আমরা হোটেল রিসোর্ট নিয়ে কাজ করি। ৩ নাম্বার হচ্ছে আমরা ফ্ল্যাট বিক্রি করি, বিল্ডিং করে ফ্ল্যাট বিক্রি করি। বাংলাদেশে ১৯৬৫ সালে বাংলাদেশের নাম্বার 1 রিচ ম্যান জনাব জহিরুল ইসলাম ইস্টার্ন হাউজিং এর মালিক। এই যে আফতাবনগর বনশ্রী যে, এটা কিন্তু ইস্টার্ন হাউজিং। জহিরুল ইসলাম সাহেব ইস্টার্ন হাউজিং এর মাধ্যমে সর্বপ্রথম রিয়েল এস্টেট বিজনেস শুরু করেন। উনি ওইভাবে গ্রো করতে পারে নাই। বাংলাদেশের মানুষ ইস্টার্ন হাউজিং চিনে না, কিন্তু জহিরুল ইসলাম সাহেবকে সবাই চিনে। রাইট কিনা ভাই? আর ১৯৮৭ সালে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সায়াম সুবান আনভীরের বাবা আকবর সুবহান সাহেব বসুন্ধরাতে দাঁড়ায়া উনি স্বপ্ন দেখছে যে এখানে একটা সুপরিকল্পিত আবাসন প্রকল্প করবে। জমি কিন্তু ওনার না, কিন্তু স্বপ্নটা দেখছে কত বড় দেখে। স্বপ্ন দেখতে কিন্তু কলিজা লাগে। সুপরিকল্পিত আবাসিক প্রকল্প করবে, আবাসন প্রকল্প। তখন উনি খোঁজ লাগাইলো জমিগুলো কার। ওই যে বসুন্ধরা ওই ইয়েতে যমুনা ফিউচার পার্কের বাড়ি দ্বারা ১০,০০০ বিঘা জমি চিনেন না? ওকে। উনি খোঁজ লাগাই দেখলো জমিগুলো বিভিন্ন জনের, ১২ ফিট ১৫ ফিট পানির নিচে, ঝিল, হাতির ঝিল যেরকম এরকম ঝিল, নর্দমা, নালা, খাল বিল, পানি আর কি। আজ থেকে ৩৫-৪০ বছর আগের কথা বলতেছি আমি। এই ঘটনা থেকে আপনারা মেসেজ পাবেন আমাদের বিজনেসের সাথে বসুন্ধরার মূলত উত্থান হয়েছে কিন্তু ল্যান্ডের বিজনেস দিয়া। রাইট কিনা? এটা আপনারা অনেক ভালো কিছু মেসেজ পাবেন, যার কারণে ওই হিস্টোরিটা বলা কিভাবে তাদের উত্থান হলো বসুন্ধরা গ্রুপ। তখন উনি দেখলো এই জমিগুলো যাদের, তাদের সাথে কথা বলছে। কথা বলে উনি রিয়েলাইজেশন করলো এই জমিগুলো বিক্রি করতে পারলে যাদের জমি তারা বাঁচে, কি যাদের জমি তারা বাঁচে। তখন উনি খুবই স্বল্প দামে কৃষকদের কাছ থেকে বা স্থানীয় লোকদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। কিনতে কিনতে শত শত বিঘা জমি কিনলো। এখন আবাসন প্রকল্প যদি করে, আকরাম ভাই এটা একটু অফ করে দেন এই লাইটটা, তাহলে ক্যামেরার মধ্যে সুন্দর উঠবে। ওই যে সুইচ ওইখানে। আবাসন প্রকল্পে যদি কেউ জমি কিনে, তাহলে হ্যাঁ এটা ডেভেলপ করতে হবে না? আবাসন যেহেতু করবেন, আবাসন করলে সুপরিকল্পিত সিটি যদি করেন, তাহলে ওই দিকে রাখছেন দি, সুপরিকল্পিত সিটি যদি করেন তাহলে আপনাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপের প্রথম ধাপ কি? মাটি ফেলতে হবে। ১২ ফিট পানি নিয়ে তার ডেভেলপ হবে না। রাইট কিনা? মাটি ভরাট করতে হইব। মাটি ভরাট করার জন্য কি লাগবে? টাকা লাগবে না? ১২ ফিট পানি কি ভরাট করার জন্য টাকা লাগবে কিনা? মাটি ভরার জন্য। এখন উনি জমি যে সস্তায় কিনছেন, মাটি ভরাট করার মতো এত টাকা তো ওনার কাছে নাই। তাহলে টাকা কোথায়? বুদ্ধি করে সাইনবোর্ডের মধ্যে লিখে দিছে প্লট বুকিং চলছে। এই বিভিন্ন জায়গাতে দেখেন না সাইনবোর্ড লাগানো থাকে জমি, প্লট বুকিং চলছে, ফ্ল্যাট বিক্রি চলছে। তখন সাংবাদিকরা ছবি উঠায়া পত্রিকাতে প্রতিবেদন করছে। প্রতিবেদন কি? যে ১২ ফিট পানির নিচে বিক্রি হচ্ছে আবাসন প্রকল্পের প্লট।
এই যেন শুভঙ্করের পাখি, প্রতারণার নতুন ফাঁদ। 12 ফিট পানির নিচে বিক্রি হচ্ছে প্লট। এই কথা শোনার পরে, দেখার পরে, পত্রিকা পড়ার পরে মানুষ পজিটিভ না নেগেটিভ বসুন্ধরার ব্যাপারে? ডেফিনেটলি নেগেটিভ। আচ্ছা, তখন চিন্তা করলো যে না, সিস্টেম পরিবর্তন করতে হবে। সিস্টেম পরিবর্তন কি? সেটা হচ্ছে, তখন একটা মাত্র চ্যানেল ছিল, দুটি চোখ একটি চ্যানেল, বিটিভি। 30-40 বছর আগের ঘটনা কিন্তু আমি বলছি ভাইয়া। দুটি চোখ একটি চ্যানেল, বিটিভি। তখন বিটিভিতে একটা থিম সং দিল, অ্যানিমেশন ভিডিও বানিয়ে দিল, রোড হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিল্ডিং হচ্ছে, গাড়ি চলতেছে, তারপরে ডাইনিং রুম, তারপরে এই বেডরুম, কিচেন, ইন্টেরিয়র, তারপরে হচ্ছে বিভিন্ন ডেকোরেট হয়ে যাচ্ছে। ভিডিওগুলো দেখে তৃণমূল পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের কিছু শৌখিন মানুষ তারা দলে দলে আসা শুরু করলো। তখন তারা তো অত্যাধুনিক ছিল না, মোবাইল টোবাইল তেমন বের হয় না 40 বছর আগে। তারা আইসা তাদেরকে, ওই যে আকবর সুবহান সাহেব, উনি কি করছে, ঘাটে অনেকগুলো নৌকা বেঁধে রাখছে, নৌকা দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে প্লট দেখাইতো। বাস আছে না, বাস গেড়ে গেড়ে দেখাচ্ছে যে এটা হচ্ছে 13 নাম্বার রাস্তা, 12 নাম্বার ফ্ল্যাট প্লট। তারা বলতেছে বাটপাড়ির তো একটা সীমা থাকার দরকার। টিভিতে দেখলাম কি, রুম হয়ে যেতেছে, গাড়ি চলতেছে, ডাইনিং টেবিল বসে মানুষ খাচ্ছে, বেডরুম ডেকোরেট হয়ে যাচ্ছে, আর এখন ওই 12 ফিট পানি নিচে বাস গাইরা গাইরা দেখাইতেছে। বাটপারি না? ধোকার তো একটা সীমা থাকা উচিত, প্রতারণার তো একটা লিমিট থাকা উচিত। এটা দেখার পরে মানুষ দিক বিদিক ছোটাছুটি করতেছে নেগেটিভ হয়ে। এটা কি পজিটিভ কোনো কাজ? তখন 95% মানুষ নেগেটিভ হয়ে গেছে, জমি কিনে না, সমালোচনা, এই সেই। ভাই, 5% মানুষ কিন্তু জমি কিনছে। কথা ঠিক না বেটি? 5% মানুষ জমি কিনে নাই। যদি না কিনতো তাহলে আজকের বসুন্ধরা সিটি হইলো কিভাবে? বসুন্ধরা হইলো কিভাবে? আবাসন হইলো কিভাবে? বাড়ি দ্বারা হইলো কিভাবে? নাকি ভুল বলছি? 5% মানুষ ঠিক ওই জমি কিনছে। তারা কারা? 2 প্রকার মানুষ জমি কিনছে 5%-এর মধ্যে। 95% তো কিনে নাই। 5%-এর মধ্যে 1 প্রকার হলো যারা দেশ বিদেশ ঘুরে বিচক্ষণ, যে না, এমন আবাসন প্রকল্প বাস্তবায়ন হয়, দেশ বিদেশ ঘুরে। 2 নাম্বার হচ্ছে বোকা টোকা মানুষ আছে না, বোকা টাইপসের মানুষ। ধরেন, রাইট, ধরেন ভাইজান বলছে, আরেকজন কিনছে, মাওলানা সাদ শাহ হুজুর বলছে আমি কিনে নেই, এরকম আছে না কিছু লোক? তো এভাবে কিনে ফেলছে। তো যেই 5% লোক জমি কিনছে বসুন্ধরা থেকে, তাদেরকে একটা ডেট দিছে না, যে এই ডেটে আপনাদেরকে প্লট বুঝাই দিব, হস্তান্তর করব, আপনারা বাড়ি করতে পারবেন, উপযোগী বানায় দিব। তখন কিন্তু ডেজার মেশিন এত ডিজিটালাইজেশন ছিল না। ডেজার বালু যে ভরাট করে, তখন বিশাল ম্যান ফোর্সের মাধ্যমে বলগেট দিয়ে বালি পড়তো, বালি ভরাট করতো। তখন ওনাদের সময় অনুযায়ী দিতে পারে নাই। তারপরে অনেক লোক ক্যাচাল করে, গ্যাঞ্জাম করে, ঝগড়া ফাসাদ করে, মামলা মোকদ্দমা করে বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়ে গেছে, ওই 5%-এর মধ্যে কিছু। আর 95% মানুষ বলতেছে দেখি কি করে, এগুলো জমি হবে না, প্রতারণা, এই সেই, সমালোচনা। ইন্স্যুরেন্স নিয়ে করে না, টাকা দিবে না, এই মেচুরিটি দিতে পারবে না, এই সেই বলে কিনা। তখন একটা সময় গিয়ে জমি ভরাট হয়ে গেছে, বালি ভরাট করছে। বলেন তো ভাই, একটা নর্দমা, নালা, ডুবা, খাল, বিল হঠাৎ করে যদি বইরা জায়গা বালি দিয়া ভরাট করে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, বড় মানুষ রোদ্রে, এখানে রৌদ্র পোহায় শীতের দিন, জায়গাটা দেখতে সুন্দর লাগে না, চমৎকার লাগে না? নাকি ভুল বললাম? তখন ওই 95% মানুষ যারা জমি কিনে নাই, বিভিন্ন সমালোচনা করতেছিল, তারা কিন্তু দৌড়ায় হুমরি খায় পড়ছে। আরে, জায়গা তো ভরাট হয়ে গেছে, কিভাবে কি হয়েছে? তখন যে 10 কাঠার প্লট কিনছে 50,000 করে, তাহলে 10 কাঠার প্লট কত? 5 লাখ টাকা। 50,000 করে কাঠা কিনছে, 10 কাঠায় একটা প্লট, তাহলে 10 কাঠার দাম কত হইলো? 5 লাখ টাকা। যারা 5 লক্ষ টাকা করে একটা প্লট কিনছে, বালি ভরাট হওয়ার সাথে সাথে ওই প্লটের দাম হয়েছে 50 লাখ।
কত লাখ? 50 লক্ষ টাকা। তাহলে বালি ভরাট হওয়ার সাথে সাথে যারা 5 লাখ টাকা দিয়ে কিনছিল তারা কত টাকা প্রফিটে আছে? 45 লক্ষ টাকা অলরেডি তারা প্রফিটেবল। রাইট অর রং? এখন 45 লক্ষ টাকা যে তারা প্রফিট করলো, তখন ওই 95% লোক দৌড়ায় আমেরিকায় পড়ছে, আরে এটা কেমনে কি? তখন তারা 50 লাখ করে কিনছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা 50 লক্ষ টাকা করে কিনছে কাঠা, তারা কি লুজার? নেভার। কেন? ওই যারা 50 লক্ষ টাকা করে কাঠা কিনছে, কিছুদিন পরে এটা যখন আরো ডেভেলপ হয়ে গেছে, 1 কোটি টাকা কাটা হয়েছে, 2 কোটি, 3 কোটি, 5 কোটি পর্যন্ত এখন বসুন্ধরা জমি বিক্রি হয়। নাকি ভুল বলছি? যদি আপনার ভুল মনে হয় একটু ইয়া করে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন। তাহলে যেখানে 5 লাখ করে কিনছিল, তাহলে তারা কি লাভবান না? আপনি বাংলাদেশে একজন লোক আমাকে দেখাতে পারবেন তার বদ অভ্যাস ছিল, অর্থাৎ জমি কিনতে, শুধু জমি কিনতে কিনতে ফকির হয়ে গেছে? আছে? জমি কিনতে কিনতে ফকির হয়ে গেছে? জমি কিনা ফকির হয়েছে? আমি আপনারা বলি নাই, কথা বুঝেন না। জমি কিনতে কিনতে ফকির হয়ে গেছে গা? ক্যাশ টাকা নাই, জমি আছে। জমি কি সম্পদ না? জমি কিনতে কিনতে মানুষ জমিদার হয়। অনেকে আছে কিন্তু সম্পদ আছে, মানে ক্যাশ অনেক। আমি কিন্তু ওইটা বলি নাই। অনেকের কাছে লিকুইড মানি না, কিন্তু সম্পদ আছে, এর কি ফকির করবেন আপনি? আমি শব্দ বলছি, জমি কিনতে কিনতে ফকির হয়ে গেছে। আছে? জমি কিনতে কিনতে মানুষ জমিদার হয়। জমি কিনতে কিনতে মানুষ কি হয়? জমি কিনতে কিনতে মানুষ হয় জমিদার। তো যেহেতু জমি কিনতে কিনতে মানুষ জমিদার হয়, সেহেতু জমি মানুষকে প্রফিটেবল করে, জমি মানুষকে লাভবান করে। কথা ঠিক কিনা? দেন সুন্দরীকে কখন একটু ছোট করবেন, কখন একটু বড় করবেন। এই যে নবীর আমলে এক সিস্টেম দিয়ে রাখছে, তাহলে তো হইতো না। এই আপনি ধরেন, আপনি আরো ফেস লাগাবেন, আগে বাইরে দেন। এখন আমি যে গতকালকে মিলন ভাই ভিডিও করেছি, দেখছেন না? কত সুন্দর, কত ডিজাইন করেছি। তাহলে কোন কথায় ছিলাম ভাইজান? হয়েছে না? এখন আসেন, আমরা কাটা কি দিয়ে বুঝি? স্কোয়ার ফিট দিয়ে। যেই লোকে নাকি 10 কাটা কিনছিল, কত দিয়া? প্রথম 5 লক্ষ টাকা দিয়ে 10 কাটা কিনছে, 50,000 টাকা কাঠা। এটার দাম হয়ে গেছে এখন প্রতি কাঠা 5 কোটি। এখন উনি এখানে বিল্ডিং করবে, কি করবে? তাহলে 1 কাঠা সমান সমান 720 স্কোয়ার ফিট। তাহলে 1 কাঠায় যদি 720 স্কোয়ার ফিট হয়, তাহলে 720 স্কোয়ার ফিট ইন্টু 10, 10 কাঠা যেহেতু, তাহলে সমান সমান 7200 স্কোয়ার ফিট। রাজুকের আইন অনুযায়ী, যেহেতু আবাসন পরিকল্পনাধীন সিটি, রাজুকের আইন অনুযায়ী 25% মাইনাস করতে হবে। পুরান ঢাকা গেলে দেখবেন লাশ বাইর করতে পারেন, এত চিপা বিল্ডিং পুরান ঢাকা। কারণ কি, আন্দা গুন্দা যে যেমনে পারে করছে, কোনো সিকোয়েন্স বা ডিসিপ্লিন মেনটেন করে বিল্ডিং করে নাই। তো আপনি এতটুকু জায়গা রাখতে হবে যাতে আপনি ভূমিকম্প হইলে তোর দিয়ে বাইরে হইতে পারেন, কোনো বিপদ আপদ হইলে বাইরে হইতে পারেন। এমন চিপা, আরেক বিল্ডিং আগুন লাগলে আরেক বিল্ডিং এ ওটো লাগে, এরকম হয় না ঢাকা শহর? তো রাজুকের অনুযায়ী আরো 25% ছাড়তে হবে, তাহলে 5400 স্কোয়ার ফিট। এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, তাহলে 1350 স্কোয়ার ফিটের প্রতি তলায় 4টা করে ইউনিট হয়। রাইট না রং? এখন আপনার 4 দিয়ে ভাগ দিলে 15 তলার মধ্যে ফ্ল্যাট হইব কয়টা? 60টা। 15, 60টা ফ্ল্যাট হয়। বর্তমানে বসুন্ধরাতে একটা ফ্ল্যাটের দাম কত বলেন তো ভাই? মিনিমাম 2 কোটির নিচে তো না। 2 কোটি টাকা মিনিমামও যদি ধরেন, 60টা ফ্ল্যাটের দাম 120 কোটি টাকা। জায়গা কিনছিল কত টাকা দিয়া? হালালে বরকত, মাটি খাঁটি, এটার প্রমাণ। আপনি একজন ব্যক্তি
যদি মনে করেন 50 লাখ টাকার ফেস ভ্যালু দিয়া বীমা করে, এটা ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, এনিওয়ে যেটাই হোক না কেন, 50 লাখ টাকা ফেস ভ্যালু, 10 বছর পরে আপনি কি 50 কোটি দিতে পারবেন ভাইজান? সর্বোচ্চ 1 কোটি দিতে পারবে, নাকি ভাই ঠিক বলছি? আর এখানে ব্যাংক বিমা সেম, এনজিও বাদ দিলাম, এনজিও, এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওর হিসাব বাদ। তাহলে মাটি যে খাটি হালালে যে বরকত, প্রমাণ রইল না? 5 লাখ টাকা, এটা মানে 120 কোটি টাকা হয়েছে। এখন আসেন, এই 60টা বিল্ডিং যদি ভাড়া দেয়, বর্তমানে মালিবাগে ভাড়া কত? নর্মাল বিল্ডিং ফ্ল্যাট 30-40-এর নিচে তো নাই। আর বসুন্ধরা সুপরিকল্পিত আবাসন এরিয়াতে 50-এর নিচে পাবে, মিনিমাম 50। তাহলে 50,000 টাকা যদি ভাড়া হয় একটা ফ্ল্যাটের, 60টা কত? 30 লাখ। 30 লক্ষ টাকা বাড়ি ভাড়া পাবেন। জমি কিনছিল কত দিয়া? 5 লক্ষ টাকা দিয়া। তাহলে 30 লক্ষ টাকা যদি বাড়ি ভাড়া হয় এক মাসে, ইন্টু 12, এক বছরে কত? 3,60,00,000 টাকা তো এক বছরে বাড়ি ভাড়া আসে ভাই, নাকি ভুল বলছি? তাহলে বসুন্ধরাতে যারা জমি কিনছিল আজ থেকে 35-40 বছর আগে, আজকে তারা গেইন করছে না? প্রফিটেবল হয় নাই? জমিদার না? শত কোটি টাকার মালিক না? নাকি ভুল বলছি ভাই? এখন আসেন, আফতাবনগর, বনশ্রী একই অবস্থা। যারা 30-40 বছর আগে জমি কিনছে তারা প্রফিটেবল। উত্তরা একসময় ঢাকার আউটসাইড ছিল ভাইজান, এটা লাগায় দেন, এটা দরজা খুললে পরে কথা বলছি। উত্তরা একসময় ঢাকার আউটসাইড ছিল না ভাই? শিয়াল কুকুরের বসবাস ছিল, মানুষ খাল বিলে মাছ মারতে যাইতো। ওই উত্তরা বিমানবন্দর হওয়ার কারণে উত্তরার দাম বেড়ে গেছে, এখন 5-7 কোটি টাকা করে কাটা বর্তমানে বলতেছে। উত্তরা মডেলটাও, উত্তরা কি এলিট শ্রেণীর লোকজন থাকে না? উত্তরা ভিআইপি এরিয়া না? ভিআইপি এরিয়াতে এলিট শ্রেণীর লোকজন বসবাস করে। তারপরে পূর্বাচল উন্নত হয়ে গেছে না? প্রশ্ন হলো ভাই, আপনি যদি জমি কিনে উইন করতে চান, জমি কিনে যদি জমিদার হতে চান, জমি কিনার আগে 3টা জিনিস আপনাকে দেখতে হবে। কয়টা? নাম্বার 1, আপনি যেখানে জমিটা কিনতেছেন ওই জমির আশেপাশে কমিউনিকেশন কেমন, যাতায়াত ব্যবস্থা কেমন, অথবা ইন ফিউচারে কমিউনিকেশন, যাতায়াত ব্যবস্থা, লোকেশন কেমন হওয়ার সম্ভাবনা আছে, ডেভেলপ হবে কিনা। ভাইজান বুঝছেন কিনা? ভাইজানের নাম কি? নাহিদ ভাই। আপনার নাম? রিপন। তাহলে যা 1 নাম্বার কি, জমি কিনে যদি আপনি বড় লোক হতে চান, উইন করতে চান, 3টার মধ্যে 1 নাম্বার কি বলছি ভাই? যাতায়াত ব্যবস্থা কেমন আছে অথবা কেমন হওয়ার সম্ভাবনা আছে। 2 নাম্বার নাগরিক সুবিধা। নাগরিক সুবিধা কি? নাগরিক সুবিধা যে হাসপাতাল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মার্কেট, শপিং, তারপরে হচ্ছে হোটেল, রিসোর্ট, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, ব্যাংক, ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স, এনজিও, এগুলোই তো নাগরিক সুবিধা, যেগুলো হাতার নাগালে পাওয়া যায়। সুপার শপ। নাগরিক সুবিধা কেমন আছে? 3 নাম্বার সরকারের ফোকাস কেমন আছে, সরকারের স্থাপনা কেমন আছে, অফিস আদালত, নাকি? এখন এই 3 জিনিস যদি আপনি সিলেকশন করে জমি কিনতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ, আফটার সার্টেন টাইম ইউ আর এ গেইনার, ইউ আর এ মোস্ট প্রফিটেবল পারসন, নো ডাউট অ্যাবাউট ইন প্রপার্টিজ। আপনি এই প্রপার্টিজ থেকে অনেক বেশি গেইন করতে পারবেন, ঠিক কিনা? তাহলে 3টা জিনিস কি মনে রাখবে? জমি ডেভেলপ হওয়ার আগে জমি কিনতে হবে, জমির জায়গাটা কি ডেভেলপ হওয়ার আগে। এখন আসেন রিপন ভাই, সারা বাংলাদেশ যদি আমি বিবেচনা করি, এক জেলার মানুষ আর এক জেলায় না গেলে কোনো সমস্যা, যেমন আপনার জেলা কোনটা? ভোলা। ভাইজানের? লক্ষ্মীপুর। আপনার? সিলেট।
আমার কিশোরগঞ্জ, আমরা 4 জন 4 জেলার না। ভোলার মানুষ যদি লক্ষ্মীপুর না যায়, লক্ষ্মীপুরের মানুষ যদি সিলেট না যায়, সিলেটের মানুষ যদি কিশোরগঞ্জ না যায়, প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই। কিন্তু জীবিকার তাগিদে কোনো না কোনো কারণে সব জেলার মানুষ ঢাকাতে ঢুকতে হয়, ঢাকা আসতে হয়, নাকি ভুল বলছি? না, কারণ ঢাকা বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল, ঢাকা বাংলাদেশের রাজধানী। যে কোনো কারণে সবাই মনে করে ঢাকা ঢুকতে হইব, সিটিতে ঢুকলে কোনো না কোনো মানে লাইফে কি করতে পারবে, কিছু না কিছু। ডেভেলপ করতে পারবে নিজেকে। তাহলে সব জেলার মানুষ ঢাকা ঢুকে। গ্রাম এলাকাতে, আপনার গ্রামে ভোলাতে 100 শতক জায়গা থাকার চেয়ে ঢাকাতে জায়গা মতো 5 শতক জায়গা থাকা অনেক বেশি ক্রেডিট, অনেক বেশি স্ট্যাটাসে। ভুল বলছি মনে হয় না, ঠিক আছে। নাহিদ ভাই? অনেক বেশি স্ট্যাটাস না? কারণ ঢাকাতে যাদের জায়গা আছে, ধানমন্ডি, মতিঝিল, উত্তরা, আফতাবনগর, বনশ্রী, তারপরে হচ্ছে আপনার গুলশান, বনানী, তারা কি জমিদার না? তাদের ক্রেডিট অন্যরকম না? হ্যাডাম নিয়ে চলে তারা, নাকি ভুল বলছি? এখন আমরা ধানমন্ডি, উত্তরা, বনশ্রী, আফতাবনগর, গুলশান, মতিঝিল, উত্তরা জমি নিতে পারি নাই। আমরা তখন জন্ম হয় নাই, বা হইলেও নিতে পারি নাই, আমাদের বাপদাদারা বুঝে নাই, যেমনি চলে গেছে, আফসোস করে লাভ নাই। এখন আমরা চাচ্ছি ঢাকা শহরে আমরা একটি জমির মালিক হব। কিভাবে হব? ঢাকা শহরের জমির মালিক আমি কিভাবে হব? আসেন, আমার এই মোবাইলটা ধরেন, ঢাকা শহর। ঢাকা শহরে হোর অনুযায়ী, WHO, হো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়ার জন্য, মানে স্বাস্থ্যসম্মতভাবে বসবাসের জন্য মাত্র 2 কোটি লোক বসবাসযোগ্য ঢাকা শহর, ঢাকা সিটির ভিতরে। এটা কার জরিপ? হো, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী 2 কোটি মানুষ সর্বোচ্চ থাকতে পারে স্বাস্থ্যসম্মতভাবে। বায়ু দূষণ, গ্যাস দূষণ, পরিবেশ দূষণ, কি এক পরিবেশ! গেঞ্জাম, কে কু পে পু, জ্যাম একটা লাগলে মোহাম্মদপুর থেকে মালিবাগ যাইতে সময় লাগে 2 ঘন্টা, হয় কিনা এরকম? তখন সরকার চিন্তা করলো যে এই ঢাকাটার মধ্যে বর্তমানে বসবাস করে প্রায় 5 কোটি মানুষ। তাহলে স্বাস্থ্য সংস্থা কইতেছে কয় কোটি? তাহলে 5 কোটি মানুষ বসবাস করে, তাহলে কি ওভার আছে, দ্বিগুণের উপরে। দ্বিগুণের উপরে ওভার না? তাহলে ঢাকা শহর বসবাসের অযোগ্য। শুনছেন না বিভিন্ন ভাবে? এখন সরকার চিন্তা করছে, কেন চিন্তা করছে? বিদেশিরা যখন ইনভেস্ট করার জন্য, ফরেনিয়াররা যখন বিভিন্ন ফরেনিয়ার ইনভেস্ট করার যখন বাংলাদেশে যখন আসে, গাড়ি দিয়ে যখন চলে ঢাকাতে, মনে করেন মিরপুর থেকে আপনার মালিবাগ আসবে, বা রামপুরা থেকে আপনার মোহাম্মদপুর যাইব, 2 ঘন্টা গাড়ির মধ্যে ঘুমাইতে হয়। এমন সিচুয়েশন কি ঢাকা নাই? জ্যামের কারণে। তখন উন্নত দেশের লোকজন তো মিনিট হিসাব করে চলে, সেকেন্ড হিসাব করে চলে, তাদের টাইমের ভ্যালু আছে। টাইম ইকুয়াল টু ইনকাম, ইনকাম ইকুয়াল টু টাইম, নাকি রং বলছি? এখন তারা বলতেছে যে জাতির শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানো লাগে, ওই জাতির সাথে ব্যবসা করা যাবে না। তাহলে তারা যদি আমাদের সাথে ব্যবসা করতো, আমাদের দেশ ডেভেলপ হইতো না? বিদেশি বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করতো। এখন সরকার চিন্তা করলো ঢাকা শহর এভাবে চলতে থাকলে কিছুদিন পরে পরিত্যক্ত ঘোষণা করতে হবে, ভার্টিক্যালি ঢাকা শহরকে বাড়াইতে হবে। ভার্টিক্যালি যদি বাড়ায়, ধরেন 10 তলা আছে, 20 তলার অনুমোদন দিল, 15 তলা আছে, 30 তলার অনুমোদন দিল, তাহলে উপরে বিল্ডিং উঠলো, মানুষ বসবাস, মানলাম ঠিক আছে, কিন্তু ওই মানুষ নামবো কোথায় বিল্ডিং থেকে? তাহলে জ্যাম কমবো না বাড়বো? গ্যাঞ্জাম কমবে না বাড়বে? আরো গ্যাঞ্জাম বাড়বে, হেজিটেশন বাড়বে। তখন সরকার কিন্তু না, এটাকে এক্সপান্ড করতে হবে। কি করতে হবে? বৃদ্ধি করতে হবে, চতুর্দিকটা বাড়াতে হবে। এই বাড়াইতে গিয়া আমাদের কপাল খুলে গেছে। আনফরচুনেটলি বলতে পারেন, বা ফরচুনেটলি বলতে পারেন, আমাদের কপাল খুলে গেছে, আমরা 2টা জায়গা পেয়ে গেছি। অলরেডি এটা গভর্নমেন্ট স্যাংশন করে ফেলছে, বিল পাস হয়ে গেছে।
মন্ত্রণালয় থেকে। সেটা কি সরকার যদি মনে করে জনগণের জন্য কোনো একটা কাজ উপকার, জনগণের জন্য করতে হবে, সরকার কিন্তু এটা করে, করে কিনা? করোনা টিকা জনগণের জন্য প্রয়োজন মনে করছে, অনেকে সমালোচনা করছে দিবে না, এই সেই সরকার দেওয়াইছে। কি জন্ম নিবন্ধন অনেকে বলছে করবে না, সরকার জন্ম নিবন্ধন করাইছে। সিম রেজিস্ট্রেশন অনেকে বলছে করবে না, সরকার কি সিম রেজিস্ট্রেশন বায়োমেট্রিক পদ্ধতিতে 5 আঙ্গুলের ছাপ দিয়ে বাধ্যতামূলক করে নাই? তাহলে সরকার জনগণের জন্য, দেশের জন্য যেটাকে প্রয়োজন মনে করে এটা সরকার কইরা ছাড়ে, নাকি রং বলছি? যমুনা সেতুর কাজ ধরছিল এরশাদ, কাজ করছে খালেদা জিয়া, বাস্তবায়ন করছে, উদ্বোধন করছে শেখ হাসিনা। আমরা মনে করি এই সরকারের কাজ ওই সরকারের করতে পারবে না। কোন দেশের সরকার আগত আর বিগত নাই, দেশ ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য কাজ করতে হবে। রিপন ভাই ভুল বলছি? এখন যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা দুইটা জায়গা পেয়ে গেছি, মানে ঢাকা সিটি কি পরিমাণ এক্সপ্যান্ড করছে, ওই দিক দিয়ে সাভার আশুলিয়া বিরুলিয়া পর্যন্ত, ওই দিক দিয়ে টঙ্গী গাজীপুর পর্যন্ত, ওই দিক দিয়ে পদ্মা সেতু পর্যন্ত। এখন আমরা কিভাবে দুইটা জায়গা পাইছি? আমাদের দা ওয়েস্টার্ন ভ্যালি, মিরপুর বেরিবাদ, তামান্না পার্ক, তুরাগ নদীর পশ্চিম তীরে আমাদের ওয়েস্টার্ন ভ্যালি একটা প্রজেক্ট আছে, ওইখানে ৯,৫০০ বিঘা আছে আমাদের। ওইটার আশেপাশে সুনামধন্য 17টা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আছে। আপনার মেট্রো রেল দিয়ে এয়ারপোর্ট যেতে সময় লাগে 10 মিনিট। সাভার হেমায়েতপুর 2টা বাস টার্মিনাল আছে, মানে অনেক সুযোগ সুবিধা। এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা সুন্দরভাবে, এটা কোথায় ম্যাপ দেন, তাহলে আপনারা এটা সুন্দরভাবে বুঝতে পারবেন। আমাদের ডিজিটাল ডিমার্কেশন করা লেআউট, ঠিক আছে? তো মিরপুরে বেরিবাদ যেটা, দা ওয়েস্টার্ন ভ্যালি, গোল্ডেন ডেভেলপার, ওইখানে দেখেন পরিষ্কার লেখা আছে রাজুক নিবন্ধন নাম্বার, দেখেন লেখা আছে। ইন্স্যুরেন্স যেমন ইদ্রা আছে না, এটা হচ্ছে রাজুক আর কি। সব জিনিস একটা মন্ত্রণালয় আছে। আমরা কি কোন মন্ত্রণালয়ের অধীনে ইন্স্যুরেন্স? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। ইদ্রা তো ইয়ে করে, পরিচালনা করে। আচ্ছা, এখন আসে আমি আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করেন। এটা হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, দিয়াবাড়ি। আপনি এখানে আমাদের এখানে থেকে, হ্যাঁ, আপনার দিয়াবাড়ির তলা গুনতে পারবেন। এটা হচ্ছে তুরাগ নদী। এখন এগুলো হচ্ছে তুরাগ নদীর পূর্ব পারে, আর আমাদের এই যে ৯,৫০০ বিঘা, এই যে ব্লক করা আছে, বিভিন্ন ব্লক আছে দেখেন, এটা হচ্ছে আমাদের ৯,৫০০ বিঘা। এটা তুরাগ নদীর কারণে বিচ্ছিন্ন একটা এরিয়া, অনুন্নত, রাইট। কিন্তু এটা ঢাকার এই সিটির অন্তর্ভুক্ত। ঢাকার সংসদীয় আসন 14 এবং উত্তর সিটি কর্পোরেশন ক অঞ্চল 1। এই যে তুরাগ নদী হইতেছে, এই তুরাগ নদীর উপরে দেখেন পরিষ্কার লেখা আছে আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ হচ্ছে একটা, বনগা দিয়া ওই টাউন দিয়ে দিয়ে এটা কানেক্ট হইব, এই যে 100 ফিট রোড, বুঝছেন কিনা? তখন এটা যখন কানেক্ট হবে, তখন মিরপুরের চাইতে আমার এই জমির দাম হবে মিনিমাম 20 থেকে 25 গুণ বেশি। কেন? আচ্ছা, গুলশান থেকে হেঁটে কি মহাখালী যাওয়া যায় না? যায় কি যায় না? গুলশানের দাম আর মহাখালীর জমির দাম কি এক? কারণ কি? গুলশান সুপরিকল্পিত আর মহাখালী অপরিকল্পিত। নাকি ভুল বলছি? গুলশানে 15 কোটি 20 কোটি টাকা কাটা জায়গা, আকাশচুম্বী। গুলশানের 1 কাটা দিয়ে আপনি অন্য জায়গার মধ্যে 30 কাটা কিনতে পারবেন। কারণ আবাসন এরিয়া। গুলশানের পূর্বের নাম ছিল বুলাগ্রাম। ঠিক আছে, বুলাগ্রাম। এটাকে আবাসন এরিয়া করছে সরকার সুপরিকল্পিত ভাবে করার কারণে ওটার ভ্যালু বেশি, এলিট শ্রেণীর লোকজন, ভিআইপি সিআইপি লোকজন থাকে। তাহলে দেখছেন তো, এটা তো ডিজিটাল ডিমার্কেশন লেআউট। আসেন, এতটুকু কি বুঝছেন? তাহলে জমি দেখার আগে আমি আপনাদেরকে বলছিলাম, জমি দেখার আগে কয়টা জিনিস দেখতে হবে জমি কিনলে? 3টা। তাহলে এটার লোকেশন মুকেশন সব ঠিক আছে, আছে কিনা? কি 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 লোকেশন ঠিক আছে দেখেন। কেন বেছে নিবেন দা ওয়েস্টার্ন ভ্যালিতে জমি? ঠিক আছে, মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও
ঢাকা চিড়িয়াখানা সংলগ্ন মিরপুর বেড়িবাঁধ তুরাগ নদীর পশ্চিম তীরবর্তী এলাকা জুড়ে রয়েছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালির অবস্থান। মিরপুর বেড়িবাঁধের সাথে তুরাগ নদীর উপর নির্মাণাধীন কাউন্দিয়া সেতু সংলগ্ন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি উপস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর রাজুক কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান এবং রাজুক অঞ্চল ১ এর অন্তর্ভুক্ত। প্রকল্পের পূর্ব দিকে রয়েছে সেনাবাহিনীর ডিওএইচএস এবং প্রকল্পের দক্ষিণ দিকে রয়েছে ঢাকা আরিচা মহাসড়ক। প্রকল্পের দুই পাশে দুটি আন্তঃজেলা বাস টার্মিনাল, সাভার প্রান্তে হেমায়েতপুর এবং আশুলিয়া প্রান্তে বিরুলিয়া হতে যাচ্ছে। অত্র প্রকল্পে ৩ থেকে ৫ কিলোমিটারের মধ্যে রয়েছে সুনামধন্য ১৭টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এর ফলে অঞ্চলটি হয়ে উঠবে একটি পরিকল্পিত শিক্ষা নগরী। প্রকল্পের অভ্যন্তরে থাকছে সর্বনিম্ন ২৫ ফুট থেকে সর্বোচ্চ ১০০ ফুট প্রশস্ত সুপ্রশস্ত রাস্তা, সাথে থাকছে পর্যাপ্ত ফুটপাত। প্রকল্পটিতে রয়েছে ঢাকার চারদিক থেকে যাতায়াতের সুব্যবস্থা। প্রকল্পটির কোনো ব্যাক সাইড নেই, চতুর্দিক দিয়ে আপনি ঢাকা থেকে ঢুকতে পারবেন। থাকছে আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ের ইংলিশ মিডিয়াম কলেজ মাদ্রাসা স্কুল। প্রকল্প থেকে উত্তরা মেট্রো রেল স্টেশনে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। নির্মাণাধীন এমআরটি লাইন 5 এর বলিয়াপুর মেট্রো স্টেশন অঞ্চল থেকে প্রকল্প যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আচ্ছা, প্রকল্প থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। প্রকল্পের অভ্যন্তরে চতুর্দিকে রয়েছে প্রবেশদ্বার ও প্রাকৃতিক নয়নাভিরাম লেক। প্রকল্পের অভ্যন্তরে প্রাকৃতিক মাঝে থাকছে ডুপ্লেক্স, থ্রিপ্লেক্স, ভিলা ও কন্ডোমিনিয়াম জোন। থাকছে নিজস্ব বিদ্যুৎ প্রকল্প, পানি পরিশোধন প্রকল্প, বজ্র পরিশোধন প্রকল্প, বায়োগ্যাস প্রকল্প। থাকছে সরকারি নীতিমালা অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ স্থপতিদের পরামর্শের ভিত্তিতে এবং আধুনিক বিশ্বের উন্নত প্রকল্পের আদলে গড়ে উঠবে সুপরিকল্পিত নগরী। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি সকল ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি পরিকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল সংস্থা হইতে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রকল্পটির রয়েছে সকল সরকারি লিগ্যাল ডকুমেন্টস। তাহলে সব কি আছে কি আছে না? ওকে, এখন আসেন জমি কেনার আগে 3টা জিনিস দেখতে হবে। আমি বলছিলাম কয়টা জিনিস? 3টা জিনিস। বাংলাদেশের সর্বপ্রথম বিমানবন্দর কোনটা জানেন? জানেন না নাহিদ ভাই? না, তেজগাঁ বিমানবন্দর। এনালগ, বর্তমানে সেনাবাহিনীদের ট্রেনিং এর জন্য এটা রাখা হয়েছে। ওই তেজগাঁ বিমানবন্দর হওয়ার কারণে ধানমন্ডি, নিকেতন ওই দিক দিয়ে হয়েছে আপনার ওই পান্থপথের দাম বেড়ে গেছে। আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে উত্তরার দাম বাড়ে নাই, পূর্বাঞ্চলের দাম বাড়ে নাই। আমাদের এটা আন্তর্জাতিক বিমানবন্দর নামে কিন্তু কামে না। আন্তর্জাতিক হাবের মধ্যে পড়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে। কি লাগে? এফএ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে না? এসএসসি পাস হইতে হইব, 18 পাস বয়স হইতে হইব, অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করা যাবে না, এগুলা জিজ্ঞেস করে না এফএ হওয়ার জন্য। এখন আন্তর্জাতিক হওয়ার জন্য 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ওই বিমানবন্দরে 3টি ইয়ে থাকতে হবে, রানওয়ে সম্বলিত রানওয়ে থাকতে হবে। আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা রানওয়ে আছে। রানওয়ে বুঝেন তো? একটা বিমান যদি রান করে অথবা ল্যান্ড করে বাকিগুলো বসে থাকতে হয়। কিন্তু আন্তর্জাতিক হওয়ার জন্য শর্ত কয়টা থাকতে হয়? 3টা থাকতে হয়। আমাদের আছে কয়টা? একটা। তাহলে কি আন্তর্জাতিক হলো? 2 নাম্বার শক্তিশালী রাডার সিস্টেম লাগে। 3 নাম্বার ইন্টারন্যাশনাল ট্রানজিট থাকতে হইব। ট্রানজিট মানে স্টপেজ আর কি। আপনি দূরপাল্লার যাত্রীবাহী বিমান রিফুয়েলিং করার জন্য, তেল নেওয়ার জন্য তেলের পাম্পে নামবে? বিমান কি তেলের পাম্পে নামতে পারে? আপনাদের কি এটা জানা আছে যে একটা বিমান, দূরপাল্লার যাত্রীবাহী বিমান কত লিটার তেল ধারণ করতে পারে? এটা কি জানা আছে নাহিদ ভাই? একটা বিমান, দূরপাল্লার যাত্রীবাহী বিমান 1,20,000 থেকে নিয়ে 3,80,000 লিটার 3,80,000 লিটার তেল ধারণ করে। এখন যদি ইন্টারন্যাশনাল ট্রানজিটের ব্যবস্থা থাকতো, আমাদের এখান থেকে কি তেল তারা ক্রয় করতো না? তাহলে কোটি কোটি লিটার তেল ক্রয় করলে আমাদের দেশ কি বিভিন্ন ভাবে উন্নত হইতো না? অর্থনৈতিক ভাবে ডেভেলপ হইতো না? 2 নাম্বার হচ্ছে
যেই দেশের এয়ারপোর্টে দূরপাল্লার বিমানগুলো স্টে করবে, যত মিনিট স্টে করবে পার মিনিটে গভর্নমেন্টকে একটা ডলার পেমেন্ট করা লাগে। এটাও আমরা পাচ্ছি না, যেহেতু ট্রানজিট দিতে পারি না। রাইট অর রং? তাহলে সরকার চিন্তা করলেন একটা অত্যাধুনিক 3টা রানওয়ে সম্বলিত শক্তিশালী রাডার সিস্টেম একটা বিমানবন্দর করবে। পত্র পত্রিকাতে আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, নিউজে দেখছেন, সরকার সর্বপ্রথম পরিকল্পনা নিছিল আরিয়াল খা আছে না, আরিয়াল খা বিল ওইখানে করবে। ওইখানকার জনবসতি এটা নিয়ে আন্দোলন করছে, মানুষও একজন মারা গেছে, মানে তারা দিবে না আর কি। এগুলো জানেন না? আচ্ছা, পরবর্তীতে সরকার চিন্তা করছে ওইখানে যেহেতু ওইখানের জনবসতি দিতে চাচ্ছে না, ওইটা এখন সরকার নিয়ে গেছে জাজিরা পয়েন্টে, পদ্মার ওই পারে জাজিরা পয়েন্ট। 26,000 একর জমি সরকার একাওয়ার করছে। ওইখানে 3টা শক্তিশালী রাডার সিস্টেম সম্বলিত রানওয়ে করবে, প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন মেলা ঘটবে এখানে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে। পদ্মাকে ঘিরে সরকারের অনেক পরিকল্পনা। কেন? পৃথিবীতে যত বড় বড় শহর গড়ে উঠছে সব নদীর পারে, সমুদ্রের পারে। লন্ডন শহর গড়ে উঠছে টেমস নদীর পারে, দুবাই আরব নদীর পারে, আমাদের ঢাকা সর্বপ্রথম যেখানে উৎপত্তি ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর পারে। নাকি ভুল বলছি? যদিও বুড়িগঙ্গা নদী এখন মৃত, চাঁদাদা সম্পন্ন হয়েছে। এখন সরকার চিন্তা করছে ঢাকা যেহেতু এক্সপান্ড করবে, ঢাকাটাকে ওইদিকে ডাইভার্ট করবে। প্রথম পুরান ঢাকা ছিল, পুরান ঢাকা এখন আমাদের জন্য ব্যাক সাইড না, এখন এইদিকে নতুন ঢাকা হয়ে গেছে। এখন যেহেতু এক্সপান্ড করবে, সরকার টোটাল ঢাকাটাকে মাওয়ার দিকে ডাইভার্ট করতেছে। কিভাবে? পদ্মা সেতু হবে 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 2014-15 সালের কথা বলতেছি। এটা একটা নিউজ ছিল না শুধুমাত্র, পদ্মা সেতু হবে। অনেকে বলছে পদ্মা সেতু হবে, জমি কিনে রাখো। অনেকে কিনে নাই। পণ্ডিত আছে না কিছু আমাদের মতো, শেয়াল কিন্তু নিজেরা বড় পণ্ডিত মনে করে, এই জন্য শেয়াল দিনের বেলা রাস্তায় বের হইতে পারে না, নাকি? তো পদ্মা সেতু হলে জমির দাম বাড়বে। কিছু লোকে বলছে, এখানেও 95% লোক কিনে নাকি, আরে পদ্মা সেতু হবে নাকি, এত বড় একটা এলাকা, এত বড় ইয়ার মধ্যে পদ্মা সেতু হবে না। বিভিন্ন সমালোচনা গুঞ্জন ছড়াইছে, কিছু লোক কিন্তু জমি কিনছে। পদ্মা সেতু হওয়ার সাথে সাথে জমির দাম ঘেরাঘেট কয়েক গুণ বেড়ে গেল না? কমিউনিকেশনের কারণে, রোডের কারণে বেড়ে গেছে কিনা? পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে যারা জমি কিনছিল তারা কি অলমোস্ট কোটিপতি না, রিচ পারসন না, ধনী শিল্পপতি হয়ে গেল না? পদ্মা সেতু হবে হবে যেরকম নিউজ ছিল, যারা ওই নিউজকে রিস্ক নিয়ে কিনছে তারা যেমন আজকে কোটিপতি হয়ে গেছে। এর সে ওইটা ছিল হিট, হট একটা নিউজ। আমি এখন আপনাদেরকে দিব হট এন্ড হিট নিউজ। মানে ওইখানের চাইতেও বর্তমানে একটা হট হিট নিউজ আছে। এখন যদি কেউ জমি কিনে রাখে, আগামী 5, 7, 10 বছর পরে কয়েকশো গুণ বেশি সে প্রফিটেবল হবে। কিভাবে? নিউজটা কি? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কি ইন্টারন্যাশনাল না অ্যানালগ? হ্যাঁ, নাম তো ইন্টারন্যাশনাল। আপনি তো ট্রানজিট দিতে পারেন না। আমি তো এতক্ষণ আপনাকে বিবরণ দিলাম, এক্সপ্লেন করলাম না? আমার এক্সপ্লেন থেকে কি বুঝলেন? অ্যানালগ। তাহলে অ্যানালগ বিমানবন্দরের কারণে উত্তরার দাম বাইরে গেছে, পূর্বাচলের দাম বাইরে গেছে, ওই দিক দিয়ে খিলক্ষেত নিকেতনের দাম বাইরে গেছে না? অ্যানালগ বিমানবন্দরের কারণে 2-4 কোটি টাকা কাটা হয়ে গেছে। আর যেটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর হবে, ওইটার আশেপাশের জায়গার দাম কি 20, 30, 50 গুণ বাড়া কি স্বাভাবিক না অস্বাভাবিক? ভাইজান স্বাভাবিক? আচ্ছা, একটু শুরু বড় করে, স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, এখন আসেন, তাইলে বর্তমানে 3টা জিনিস বলছিলাম, লোকেশন দেখতে হবে যেখানে জমি কিনবেন। বাংলাদেশের মধ্যে মাওয়া রুট ভালো রুট না সেরা রুট? এটা ওটাও মাঝে মধ্যে ঘুরাইও। বাংলাদেশের মধ্যে ভালো রুট না সেরা রুট? সেরা রুট। আচ্ছা, রুট সেরা। মানব সভ্যতার দ্বিতীয় যাতায়াত ব্যবস্থার মাধ্যম হলো রেলপথ। রাইট অর রং? ওইখানে রেলপথ হচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, বেনাপুল যাচ্ছে, ওই পদ্মা সেতু মাওয়া রোডের পাশে কিন্তু কি আছে? রেলপথ আছে না? আগে ক্যান্টনমেন্ট থেকে আপনার বোর্ডিং পাস করতো যদি ইয়েতে যাইতো, ইন্ডিয়া যাইতো। এখন
নিমতলা জংশন থেকে করা লাগে। সর্বোচ্চ বড় বিগেস্ট জংশন হচ্ছে শ্রীনগর জংশন, মাওয়া রোড, এটা হয়ে গেছে, ডান। এখন আসেন, তাহলে রুটের দিক দিয়া বড়, রেলপথ দিক দিয়া বড়, আর সড়ক পথ, রেলপথ, নৌপথ তো আছেই, লঞ্চ স্টিমার চলে না, আর আকাশপথের কথা তো বললাম হচ্ছে। তাহলে রুটের দিক দিয়ে কি ভালো না সেরা? 2 নাম্বার, আমি আপনাদেরকে বলছিলাম জমি কিনে প্রফিটেবল উইন করার জন্য, গেইনার হওয়ার জন্য 2 নাম্বার কি বলছিলাম? সরকারের ফোকাস, সরকারি স্থাপনা। ঢাকা কেন্দ্রীয় কারাগার বর্তমানে কোন রোডে জানেন নাকি? ওই দিকে চলাফেরা আছে মাওয়া রোডে। র্যাব ট্রেনের হেডকোয়ার্টার মাওয়া রোডে, পুলিশ লাইন মাওয়া রোডে, পাসপোর্ট অফিস মাওয়া রোডে। ঢাকা ওয়াসা, ওয়াসা কি কখনো গ্রামে যায়? পানির যে ওয়াসা, মাওয়া রোডে। বসুন্ধরা কনভেনশন সেন্টার হচ্ছে মাওয়া রোডে। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাওয়া রোডে। তারপরে হচ্ছে আর কি আছে? হ্যাঁ, আর্মি ব্যাটালিয়ন মাওয়া রোডে, সেনাবাহিনী ডিওএইচএস মাওয়া রোডে। এবং অলিম্পিক ভিলেজ হচ্ছে বাংলাদেশে এই পর্যন্ত হয় নাই, 7টি স্টেডিয়াম অলিম্পিক ভিলেজ হচ্ছে। বিভিন্ন সরকারের রেসিডেন্সিয়াল জিলমিল প্রজেক্ট হচ্ছে, সরকারের রাজুক, রাজুক তো গ্রামে যাবে না সিটি কনফার্ম ছাড়া। তাহলে এত কিছু আছে, এগুলো আপনারা যেদিন ভিজিট করবেন সাদ সাহেব আপনাদেরকে রাস্তার 2 বার এগুলো যে আছে দেখাবে। আপনার ব্র্যান্ড রিয়েল এস্টেট কোম্পানিগুলো সারা বাংলাদেশের ওইখানে চলে গেছে। বসুন্ধরা 85টা প্লাস কোম্পানি, ব্র্যান্ড রিয়েল এস্টেট হাউজিং কোম্পানিগুলো, বসুন্ধরা, নাভানা, আমিন মোহাম্মদ, জামিল মোহাম্মদ, রূপায়ণ, বাতায়ন জামাত ইসলামের, মাতৃভূমি, জন্মভূমি, নিউ সিটি, ঢাকা সিটি, সাউথ টাউন, তারপর হচ্ছে পুষ্পধারা, স্বপ্নধারা, নতুন ধারা, 85টা কোম্পানি, মানে হাউজিং বলেন, রিয়েল এস্টেট বলেন, ব্র্যান্ড কোম্পানি যেগুলো ব্র্যান্ডিং, এগুলো চলে গেছে ওইখানে। আপনি গাজীপুর থেকে ময়মনসিংহ গেলে 2 দিকে চাকায় দেখবেন মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর বাবু বাজার থেকে একদম মাওয়া পর্যন্ত যাবে দেখবেন আবাসন আর আবাসন, হাউজিং আর হাউজিং, কোম্পানি আর কোম্পানি। কারণ সরকার টাকাটাকে ওইদিকে ডাইভার্ট করবে, টোটাল টাকাটাকে ওইদিকে আবাসনের জন্য কি করবে? ডাইভার্ট করবে, এক্সপান্ড করার কারণে। বুঝছেন কিনা? আমাদের সারা বাংলাদেশের মধ্যে এতদিন পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প ছিল বসুন্ধরা ভারীধারা প্রকল্প, 10,000 বিঘা। এক দাগে আমাদের হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে 14,500 বিঘা, 14,500 বিঘা। এখন আসেন আমি আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে বুঝবেন। হ্যাঁ, আরো 15,000 নিবে, 15,000 বিঘা নিবে, তাহলে 30,000, টোটাল 45,000 বিঘা নিবে আর কি। তখন এটা হেলিকপ্টার দিয়ে ভিজিট করাইবো। আপনারা তো এখন ভিজিটে যাবেন প্রাইভেট কার নিয়ে, আমাদের কোম্পানিতে গাড়ি দিয়ে নিয়ে যাব, তখন হেলিকপ্টার দিয়ে ভিজিট করাইবো। 15-20 কিলোমিটার হয়ে যাবে, 45 হইলে বিঘা হইলে 15-20 কিলোমিটার তার প্রাইভেট কার দিয়ে সম্ভব না, হেলিকপ্টার তো ঘুরে ঘুরে ড্রোনের মাধ্যমে করাইবো, ড্রোন ভিউ নিবে। তাহলে আমাদের পুষ্পধারা ইকোসিটি, ইকোসিটি মানে পরিবেশ বান্ধব, ঠিক আছে? এই পুষ্পধারা ইকোসিটি আমাদের 3টা সেক্টর, সেক্টর 1, 2, 3। এখানে দেখেন পরিষ্কার লেখা আছে, এই লেখাটা কি দেখেন? জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিবন্ধিত সব এবং ভূমি মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ অনুমোদিত, ঠিক আছে কিনা? আমাদের ইদ্রা থেকে সব কাগজপত্র আমরা দেখাই না, পলিসি করাইলে এরকম। এখন আসেন আমি আপনাদেরকে দেখাই পুষ্পধারা ইকোসিটি প্রকল্প কেন সেরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত প্রকল্প। সরকারি নীতিমালা অনুযায়ী দক্ষ, অভিজ্ঞ পরিবেশবিদ স্থাপিতদের পরামর্শের ভিত্তিতে আধুনিক বিশ্বের উন্নত প্রকল্পের আদনে এটাই এক আবাসিক পরিকল্পনা করি, ওইটার মতো আর কি, বিভিন্ন সুযোগ সুবিধা আসে। আচ্ছা, সমস্যা নেই। দেখেন এই যে মাওয়া, এটা হচ্ছে ঢাকার সাইড, এটা মাওয়ার সাইড, রাস্তা আর কি।
আর বেগুনি কালারে যেটা দেখছেন এটা হচ্ছে রেলপথ। আর যদি প্রশস্ত রাস্তার সাথে রেলপথ হয় তাহলে রেলপথ কর্তৃপক্ষ 100 ফিট একটা রাস্তা হইতেছে, যে 100 ফিট রোড। নিমতলার কোন পাশে? নিমতলার আগে পড়বে না নিমতলার পরে যাইতে পরে, আসতে আগে, ঢাকা থেকে যাইতে পরে, নিমতলার পরে। হ্যাঁ, শ্রীনগরের দিক রাইট, ষোলগড় ইউনিয়ন। সাদা যে ব্লকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কোম্পানির নিজস্ব প্রকল্প বাস্তবায়ন করবে, অলরেডি কাজ শুরু। এটা হচ্ছে কন্ডোমিনিয়াম, এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ, এখানে 20,000 ফ্ল্যাট হবে, অলরেডি কাজ চলমান, গেলে দেখবেন। মেডিকেল কলেজ হসপিটাল, অ্যামিউজমেন্ট পার্ক, ঠিক আছে, বিভিন্ন এগুলো হচ্ছে এই যে ব্লক এস কালার যেগুলো, এগুলো ভিআইপি 20 কাটার ব্লক, ঠিক আছে, 20 কাটা, 10 কাটা, 5 কাটা, 6 কাটা, 3 কাটার ব্লক আমাদের এখানে আছে। এটা হচ্ছে সেক্টর 1। এটা কি সেক্টর 1? আচ্ছা, এটা হচ্ছে সেক্টর 2। এটা সেক্টর 2। এখানে হচ্ছে দেখেন পুষ্পধারা সেন্ট্রাল পার্ক হবে 154 বিঘা জমির উপরে। সেটা হচ্ছে যে আপনার ড্রিম হলিডে পার্ক, ফ্যান্টাসি কিংডমের চেয়ে আরো উন্নত মানের। এখানে হচ্ছে দেখেন 43 বিঘা জমির উপরে ফরেন জোন, অর্থাৎ ফরেস্ট জোন হচ্ছে রমনা পার্কের মতো আর কি, হাতির ঝিল দিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে জগিং করার জন্য ফরেস্ট জোন, ঠিক আছে। এখানে দেখেন আমার প্রত্যেকটা প্রকল্পে আপনি যখন যাবেন দেখবেন 85টা প্রকল্পের মধ্যে এন্ট্রি রোড হচ্ছে একটা, আমাদের এন্ট্রি রোড হচ্ছে 4টা। ওই দেখেন 100 ফিট একটা রোড আছে আমাদের, এটা 80 ফিট, এটা 60, এটা হচ্ছে 100 ফিট। এই যে মেন রোড দিয়ে ঢুকবেন আমাদের 100 ফিট, গেট রয়েছে 100 ফিট, সবগুলো হচ্ছে 20, 22, 25। এখান দিয়ে 100 ফিট রোড দিয়ে এভিনিউ রোড দিয়ে ঢুকিয়া এখানে হচ্ছে গুলচত্বর, ওই যে দেখেন, রাইট, গুলচত্বর 0 পয়েন্ট, এখান থেকে আপনি ঢুকবেন। এখানে আমাদের সেন্ট্রাল মসজিদ 12 বিঘা জমির উপরে হচ্ছে, ঠিক আছে। আমাদের সামনের মাস থেকে কাজে ধরবে, ওইটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক মসজিদ আমাদের, 4 বিঘা জমির উপরে, ছবিটা আছে না, সবচেয়ে অত্যাধুনিক মসজিদ। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত দিয়া, সেজদা দিয়া আমরা প্রকল্পের কাজে হাত দিতেছি, কারণ আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক, কবুলের মালিক, তাই না। এই হচ্ছে সেক্টর 1, 2, ওইটা হচ্ছে 3। আসেন, এই যে মসজিদটা দেখেন, এত সুন্দর ডিজিটাল মসজিদ বাংলাদেশে দ্বিতীয় একটা নাই, আছে উন্নত কিন্তু এই ডিজাইনের নাই আর কি। এটা কি ইউনিক না ডিজাইনটা, নাহিদ ভাই? আচ্ছা, এখন আসেন প্রাইজের ইয়াটাতে, প্রাইজ নিয়ে কথা বলে ফেলি। তো এখন যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, ওইখানে যদি আমরা জমি কিনতে চাই, কিভাবে জমি কিনবো, সিস্টেম কি, ওয়ে কি, এটা তো একটু জানার দরকার। আমাদের তো ক্রয় ক্ষমতা, ক্রয় সাধ্যের ভিতরে থাকতে হবে। ক্রয় ক্ষমতার বাইরে গেলে কেউ কিছু ক্রয় করতে পারে? কিনতে পারে না। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা এখান থেকে জমি কিনবো, ক্রয় করব, সিস্টেম কি, ওয়ে কি, খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, চাঁদ সাহেব এখন এটা এইভাবে ধরবেন ক্যামেরা, এটা আলানজা, খেয়াল করেন। পুষ্পধারা ইকোসিটি নিয়ে আমি একটু কথা বলবো। আপনি চাইলে এককালীন টাকা দিয়া জমি রেজিস্ট্রি করে নিতে পারেন, এককালীন টাকা দিয়ে 60% টাকা যদি দেন, 60% টাকা দিলে সাব কাবলা রেজিস্ট্রেশন দিয়ে দিবে কোম্পানি আপনাকে। 60% টাকা দিলে 100% রেজিস্ট্রেশন পাবেন, নামজারি, মিউটেশন সহ। বাকি টাকা ব্যাংকের চেকের মাধ্যমে 6 মাসের মধ্যে প্রদান করতে হবে। বাকি 40% টাকা ধরে রাখবেন কতক্ষণ, আপনি এখানে রাখি হইতে ডালান যা, এটা আপনি যেমনে চান এমনি নিতে পারবেন, আপনি আপনার মতো করে। খেয়াল করেন আমাদের 3 সেক্টর আছে না, সেক্টর 1, 2, 3, প্রয়োজনে বড় করেন, ছোট করেন, যেভাবে ইচ্ছা। মূল্য সেক্টর 1-এ 13,50,000 টাকা নিম্নে কাটা, 13,50,000। সেক্টর 2-তে 10 লাখ, সেক্টর 3-তে 8 লাখ কাটা প্রতি দাম। বুকিং মানি আপনি যেটা দিবেন, বুকিং মানি আমরা যখন পলিসি অনলাইন করি তখন অ্যাপ্লিক্যান্ট আইডি হয় না, এটা হচ্ছে বুকিং মানি। বুকিং মানি দিতে হবে প্রতি কাটায় 20,000 টাকা, প্রতি কাটা, ওই যে 20,000 প্রতি কাটা সবগুলাই, সেক্টর 1, 2, 3। ডাউন পেমেন্ট
তাহলে 5 কাঠা 10 কাঠা বা 5 কাঠা যদি কেউ নেয় তাহলে বুকিং মানি কত? 20,000 করে হলে 5 কাঠা 1 লাখ। হুম, পরবর্তীতে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে 1 মাস পরে 1 লক্ষ টাকা করে, প্রতি কাঠা 1 লাখ করে। তাহলে 10 কাঠা নিলে 10 লাখ, 5 কাঠা নিলে 5 লাখ। সেক্টর 2 তে এবং 3 তে 50,000 করে ডাউন পেমেন্ট প্রতি কাঠা। কিস্তি সেক্টর 1 এ আপনি 84 মাসের কিস্তি দিতে পারবেন, সর্বোচ্চ 84 মাস। হুম। সেক্টর 2 তে 7 বছর। 7 বছর, সেক্টর 2 তে 100 মাস, 8 বছর। 8 বছর। আচ্ছা, সেক্টর 3 তে 120 মাস, 10 বছর। ক্লিয়ার? হুম, আচ্ছা, হ্যান্ড ওভার কখন করবে? হ্যান্ড ওভার মানে জমি বুঝায় দিবে কখন? সেক্টর 1 এ কত সালে? 28 28 এ। সেক্টর 2 তে 2030, সেক্টর 3 তে 2032 সালে জমি বুঝায় দিব। সোল্ড আউট সেক্টর 1 এ 90% সোল্ড আউট। সোল্ড আউট বুঝেন তো? শেষ। কি বিক্রি হয়ে গেছে? পলিসি আইডি হয়ে গেছে গা। কি পলিসি আইডি হয়ে গেলে কি এটা টাকা ফেরত নিয়ে যাবো? মানে বেচা লাইছে আর কি এক কথায়। সেক্টর 2 তে 70% সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। সেক্টর 3 তে 40% সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? হুম, এখন আসেন, আপনি জমি কেনার মাধ্যমে কি কি পাবেন এখান থেকে? আমরা যদি পলিসি করি আমাদেরকে কি দেয়? মানি রিসিপ্ট দেয় না? অনলাইন মানি রিসিপ্ট, তারপরে হচ্ছে আপনার দলিল দেয়। এখানে কি কি দিবে দেখেন? 1 নম্বর মানি রিসিপ্ট প্লাস কিউআর কোড দিবে আপনাকে, মোবাইল দিয়ে স্ক্যান করলে আপনার ডিটেলস চলে আসবে। ইআরপি সার্ভার এসে আরো এটা শক্তিশালী, 300 টাকার স্ট্যাম্প দিবে, ওই যে আমাদের দলিলের মতো আর কি। হুম, কিস্তির মাধ্যমে 75% টাকা পরিশোধ করলে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিস্তির মাধ্যমে 75% টাকা দিলে কোম্পানি আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে, এবং 75% টাকা পরিশোধ করে কোনো গ্রাহক মারা গেলে বাকি 25% টাকা তার পরিবার অথবা নমিনিকে দিতে হবে না, সে জমি বুঝে নিয়ে যাবে। ডেথ ক্লেমের মতো। কি মতো? এটা ইন্টারেস্টিং বিষয় না? আচ্ছা, এটা কোনো কোম্পানি নাই। আচ্ছা, সেক্টর 1 দিয়ে আমি একটা দিই, আপনি কিভাবে কিস্তি দিবেন, আপনার প্রফিট কি হবে খুব ভালোভাবে বুঝছেন। 10 কাঠা ইন্টু 13,50,000, টোটাল 1,35,00,000 টাকা জমির দাম। 10 কাঠার দাম 13,50,000 টাকা কাঠা হইলে 1,35,00,000 টাকা জমির দাম। বুকিং মানি আপনি দিবেন 20,000 করে, 2 লাখ, রাইট? হুম, ডাউন পেমেন্ট দিবেন 10 লাখ, 1 লাখ করে। 1 লাখ করে, রাইট কিনা? হুম, তাহলে টোটাল আপনার টাকা 135 কোটি থেকে 12 ইয়া লাখ মাইনাস 12 লাখ। 1,35,00,000 থেকে মাইনাস দিবেন 12 লাখ। 12 লাখ কেন? 10 লাখ আর 2 লাখ। হুম, বাকিটা 84 মাসে কিস্তিতে ফেরত। এক্স্যাক্টলি তাই। বাকি থাকতেছে 1,23,00,000। এই 1,23,00,000 টাকাকে আপনি ভাগ দিবেন 84 দিয়া। যেহেতু 84 মাসের কিস্তি, তাহলে 1,46,428 টাকা আপনার কিস্তি মাসে। এটা 10 কাঠা দিয়া, যদি 5 কাঠা নেন তাহলে অর্ধেক হয়ে যাবো না? হুম, 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 কিস্তি সিস্টেম বুঝছেন কিনা? বুঝছি। ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি আছে না? এটা আপনার বুঝাই দিই না? হুম, হুম, আচ্ছা, এখন আসেন প্রফিট কি? আপনি জমিটা কিনলে কি পরিমাণ প্রফিটেবল হবেন? আপনি যদি কোনো ভ্যালুয়েবল জায়গায় জমি করেন, জমি থাকে ওইখানে, যে আপনি বাড়ি করতেছেন, ধরেন আপনার কাছে টাকা নাই, হতে পারে কিনা? ডেভেলপার করে। রাইট, তখন আপনি ডেভেলপারের মাধ্যমে কি, ডেভেলপার আপনাকে সাইনিং মানি দিবে। সাইনিং মানি সম্পর্কে ধারণা আছে? ওইখানে বিল্ডিং করে দিলে ডেভেলপার কোম্পানি আপনাকে একটা, না অর্ধেক না, ওইখানে আপনাকে একটা সালামি দিবে। এটা নন রিটার্নেবল, এটা আর ফেরত নিবে না, সালামি দিবে, হাদিয়া দিবে আর কি। ধরেন শনির আঁকড়া একটা বিল্ডিং করলে যে পরিমাণ ভ্যালু জায়গা, গুলশানের ভ্যালু কে? তাহলে মিনিমাম 10% সাইনিং মানি দিবে পার কাটা, টাকার দাম অনুযায়ী। জায়গার ভ্যালু অনুযায়ী, দাম না, ভ্যালু। আচ্ছা, তাহলে সাইনিং মানি আপনি যদি পার কাটা 10,000 করে পান, 10 লাখ। 10 লাখ করে পান, তাহলে 1 কোটি টাকা সাইনিং মানি পাবে। এটা এমনি সব জায়গায় দেয়, সারা বাংলাদেশে, মানে শহর হইতে হইব আর কি, গ্রামে আবার দেয় না। আচ্ছা, প্রতি কাঠা আমরা হিসাব করছি 720 স্কোয়ার ফিট কিন্তু 10 সমান সমান 7,200 স্কোয়ার ফিট। ছাড়তে হইব কত? ওই যে মাইনাস 25% রাজুকের আইন অনুযায়ী, তাহলে 5,400 স্কোয়ার ফিট, ভাগ হয়েছে 4, তাহলে 1,350 স্কোয়ার ফিট হয়। প্রতি তলায় 4টি করে ফ্ল্যাট হবে 1,350 স্কোয়ার ফিটের, খুব বড় এবং লাক্সারিয়াস ফ্ল্যাট হবে। 15 তলা হলে 60টি ফ্ল্যাট হবে। 30টি ফ্ল্যাটের মালিক নিজে, 30টি ফ্ল্যাটের ভাড়া, 30টা ফ্ল্যাটের দাম কত? 2 কোটি করে যদি হয় 60 কোটি,
30টা তো ডেভেলপার কোম্পানি নিয়ে যাবে, যেহেতু আপনার কাছে টাকা নাই তারা করে দিছে। ভাড়াও যদি দেন আগামী 10 বছর পর 60 কোটি টাকা দাম বিক্রি করলে। আর কেউ কি ফ্ল্যাট করে বিক্রি করে? ভাড়া ওটা দেখেন, 30টি ফ্ল্যাট ভাড়া দিলে 30,000 করে ধরছে। আমি ওনাকে বলছিলাম 30 কেন, আগামী 10 বছর পর কি 30 থাকবো ভাড়া? আর ওইটা যে সিটি হইব 50 হইব, তো 50,000 করে যদি হয় 30টা ফ্ল্যাটের ভাড়া 15 লাখ টাকা না? আর 30,000 করে হলে 9 লাখ টাকা প্রতি মাসে ভাড়া। কথা কি ক্লিয়ার? এতটুকু বুঝছেন কিনা? এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে ভাইজান? এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা পার্ট নিয়ে কথা বললাম। এখন বাকি আলোচনা খাবারের পরে করবেন নাকি করে ফেলবো? আচ্ছা, এখন আমি আপনাদের সামনে হুম নিতে পারি আমরা, অসুবিধা না, আপনি ক্লোজই করেন। তাই? খাবার আসুক, তাহলে একবার শেষ করে সবাই ঠিক আছে। আচ্ছা, তাহলে একবার কথাটা শুনলে মাথায়